গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরো বিষয়টি আমরা রিভিউ করব, বলছেন মির্জা ফখরুল। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা চিন্ময়ের আইনজীবীদের। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে। জানাবো নির্বাচন বাতিলের এখতিয়ার ইসির হাতে ফিরছে, যুক্ত হচ্ছে না ভোট। এবং সর্বশেষ জানাবো বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিল বিক্ষুব্ধ দর্শকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরো বিষয়টি আমরা রিভিউ করব, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে। ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগ এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, আওয়ামী লীগ যে দেশটা ধ্বংস করে দিয়েছে, এসব কথা না বলতে থাকলে মানুষ ধীরে ধীরে সব ভুলে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতে সব জায়গায় দুর্নীতি হয়েছে, কোনো জায়গা বাদ নেই। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত 15 বছরে বিদ্যুৎ খাতটা তারা ব্যবসার খাত বানিয়েছিল, তাদের দুর্নীতির বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে। এই বিদ্যুৎ উন্নয়ন টেকসই নয় এবং যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা চিন্ময়ের আইনজীবীদের। রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবীর একটি দল। দুপুর 12:15টার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী বলেন, আদালতকে আমরা সাবমিশন দিয়েছি, সবকিছু শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এখন উচ্চ আদালতে যাব। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া গণমাধ্যমকে বলেন, জামিন আবেদনের ওপর আধা ঘন্টা পরে শুনানি হয়েছে। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন। এদিকে চিন্ময় শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গণে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয়। আদালতে ঢোকার ও বেরোনোর দুটি পথ বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে শিবচরে গোল্ডেন লাইন পরিবহন নামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সকাল 8:30টায় এক্সপ্রেসওয়ের কুতুবপুর 4 নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত 10 যাত্রী। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, সকাল 8:30টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাস শিবচরের কুতুবপুর 4 নম্বর ব্রিজ এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিল বলে জানা গেছে। শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের কুতুবপুর 4 নম্বর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নির্বাচন বাতিলের এখতিয়ার ইসির হাতে ফিরছে, যুক্ত হচ্ছে না ভোট। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে ভোটাররা প্রথমবারের মতো না ভোট প্রয়োগ করেছিল। ওই সময় জারি করা গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা 35-5-তে এ বিধান অন্তর্ভুক্ত করা হয়। এই বিধান অনুযায়ী ব্যালট পেপারের সবশেষ প্রার্থীর স্থানে লেখা থাকে উপরের কাউকে নয় এবং ভোটারদের সহজ পরিচিতির জন্য মার্কা রাখা হয় ক্রস। তখন তারা সারা দেশে মোট প্রদত্ত 6,97,59,210 ভোটের মধ্যে 3,82,437টি না ভোট পড়েছিল। উল্লেখ্য, ওই নির্বাচনে 38টি দল অংশগ্রহণ করলেও মাত্র 6টি দল না ভোটের শতাংশের বেশি ভোট পেয়েছিল। তার মানে না ভোট সপ্তম স্থানে ছিল। এই বিধান নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল ও রাজনীতিকরা সন্তুষ্ট ছিলেন না। তাই পরবর্তী সময়ে সরকার ও ধারাটি বাদ দেয় এবং বিএনপি এ বিষয়ে সরকারের সঙ্গে দ্বিমত করেনি। নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছিলেন, যদি না ভোট তখন বাতিল করা না হতো তাহলে হয়তো এত বিশাল সংখ্যক আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারতেন না। নির্বাচন কিছু মানুষ কেন্দ্রে যেত।
নির্বাচন পরিচালনা প্রধান আইন আরপিওতে সংশোধনের সুপারিশ করা হচ্ছে। সেখানে 91 এর এ ধারায় তফসিল ঘোষণার পর যে কোনো সময় নির্বাচন বাতিলের এখতিয়ার ইসির হাতে ফিরছে। না ভোটের বিধান আবারও আরপিওতে ফিরিয়ে আনা হচ্ছে। 17 বছরের বাংলাদেশি কোনো নাগরিককে ভোটার তালিকা অন্তর্ভুক্তির সুপারিশ করবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের সদস্যরা মনে করেছেন ভোটার হওয়ার বয়স কমানোর বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে সংশোধনের সুপারিশ করার এখতিয়ার সংবিধান সংশোধনের। তবে ভোটার তালিকা আইন ও বিধিতে নারী ও পুরুষ ভোটার সংখ্যা পার্থক্য কমিয়ে আনা সহ কয়েকটি সংশোধনের সুপারিশ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এসব সুপারিশ সহ প্রতিবেদন আজ বা কাল ইমেইলে সরকারের কাছে জমা দেবে এই কমিশন। প্রতিবেদন জমার সময় 90 দিন শুক্রবার শেষ হচ্ছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে তথ্য জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা প্রতিবেদন চূড়ান্ত করার কাজ করছি। আশা করছি 2-1 দিনের মধ্যে জমা দিতে পারবো। ইমেইলের মাধ্যমে জমা দেবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদনে কি সুপারিশ করা হবে সেই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না, তবে সরকার চাইলে তা প্রকাশ করতে পারি। আমি আশা করব সরকার প্রতিবেদন প্রকাশ করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 27 ডিসেম্বর এক অনুষ্ঠানে ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবে তা আমার জানা নাই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। প্রধান উপদেষ্টার ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। জামায়াতে ইসলামী 17 বছর বয়স নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। অপরদিকে এই প্রস্তাবের বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সূত্র জানায়, সংস্কার কমিশনের প্রতিবেদনে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই প্রতিবেদনে সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনা, নির্বাচন কমিশনের এখতিয়ার ও ক্ষমতা বাড়ানো, ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগের প্রাধান্য দেওয়া, সীমানা নির্ধারণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না, ভোটের বিধান ফিরিয়ে আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সত্য তথ্য দিয়ে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য বাতিল সহ বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করা হচ্ছে। এর মধ্যে কিছু সুপারিশ এখনই বাস্তবায়ন এবং কিছু সুপারিশ দীর্ঘমেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা হচ্ছে। এই প্রতিবেদনে ভোটার তালিকা আইন 2009 সংশোধনের সুপারিশ থাকবে। তবে 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে কোনো সুপারিশ করবে না এই কমিশন। কমিশনের সদস্যরা মনে করে 17 বছর বয়সীদের ভোটার করতে হলে সংবিধানের 122 অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন হবে। ওই সংশোধনের সুপারিশ করার এখতিয়ার সংবিধান সংশোধন কমিশনের। একাধিক সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করলে এবং রাজনৈতিক ঐক্য হলে তখন এ বিষয়ে নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করতে পারবে। সূত্র আরো জানিয়েছে, প্রতিবেদন নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করা হচ্ছে। বিদ্যমান আইন ও বিধিমালায় কোথাও সাংবিধানিক এ প্রতিষ্ঠানে দায়বদ্ধ করার বিধান নেই। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় কমিটি সুপারিশ করা হচ্ছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশে বিধান রয়েছে। এক্ষেত্রে ওইসব দেশের মডেল অনুসরণের প্রস্তাব করা হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিক ও পর্যবেক্ষকদের এখতিয়ার বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। অনিয়ম হলে ভোটারদের গোপন কক্ষে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া এবং ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচারের বিধান যুক্তের প্রস্তাব করা হচ্ছে। ভোট কেন্দ্রে প্রবেশে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি বা সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিক ও পর্যবেক্ষকরা চাইলে সার্বক্ষণিক ক্ষেত্রে অবস্থান করতে পারবেন। বর্তমানে সার্বক্ষণিক ভোট কেন্দ্র অবস্থানের বিধান নেই। এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ